প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে ভাইয়া বলে এসেছিলাম যে আজকের ভিডিও ক্লাসে আমরা মূলত কোনো একটা যৌগে কোনো একটা মৌলের জারণ সংখ্যা বের করার জন্য অন্যান্য যে মৌলগুলো জারণ সংখ্যাটা জানতে হয় সেই জারণ সংখ্যার বের করার নিয়মগুলো কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আমরা আজকের ভিডিও ক্লাসটা শুরু করে ফেলি। এখানে প্রথমেই তোমরা একটা টেবিল দেখতে পাবে যেখানে আমরা প্রথম কলামটাতে জারণ সংখ্যার নিয়ম, দ্বিতীয় কলামে যৌগের সংকেত এবং তৃতীয় কলামে মৌল ও জারণ সংখ্যাটা উল্লেখ করব। তাহলে চলো প্রথম নিয়মটা আমরা দেখে ফেলি। প্রথম নিয়মটাতে বলা হচ্ছে যে ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক এবং অধাতু সমূহের জারণ সংখ্যা ঋণাত্মক হয়। এখানে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে কাকে? এখানে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে সোডিয়াম ক্লোরাইডকে। এখানে সোডিয়াম হচ্ছে ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু, এবং সোডিয়ামের ক্ষেত্রে তার জারণ সংখ্যাটা হচ্ছে কত? +1, এবং ক্লোরিনের ক্ষেত্রে -1। কেন এটা +1 হলো, কেন এটা -1 হলো, এটা জানতে গেলে আমাদেরকে পরের নিয়মগুলো জানা লাগবে। এখন শুধুমাত্র তুমি এটাই জেনে রাখো যে ধাতুর ক্ষেত্রে তার জারণ মানটা বা জারণ সংখ্যাটা হয় ধনাত্মক, এবং অধাতুর ক্ষেত্রে তার জারণ মানটা বা জারণ সংখ্যাটা হয় ঋণাত্মক। 2 নম্বর পয়েন্টে চলে আসছি। নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা বা জারণ মানটা 0 হয়। উদাহরণ হিসেবে এখানে দেখানো হচ্ছে আয়রন এবং হাইড্রোজেনকে। আয়রনের ক্ষেত্রে তার জারণ মানটা বা জারণ সংখ্যাটা হচ্ছে 0। কেন 0? আমি গত ক্লাসে বলে এসেছিলাম যে একক পরমাণু যারা, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন বা কপার ইত্যাদিতে সংশ্লিষ্ট পরমাণু সমূহের জারণ সংখ্যাটা আমরা 0 ধরে থাকি। H2 হাইড্রোজেনের ক্ষেত্রেও তার জারণ সংখ্যাটা কেন 0? এটার কথাও আমি গত ক্লাসে বলে এসেছিলাম। খেয়াল করে দেখো যে Cl2 মানে ক্লোরিন, O2 বা H2 হাইড্রোজেন, এদের ক্ষেত্রে যেহেতু এরা কি দ্বিপারমাণবিক অণু, তাই তো, তার মানে একই পরমাণু দিয়ে এদের অণুগুলো গঠিত হয়, এদের ক্ষেত্রেও জারণ সংখ্যাটা হয় 0। তার মানে এই লিস্টটাতে আমি আরো অনেককেই অ্যাড করে নিতে পারি। যেমন উপরেরটাতে আমি এখানে অ্যাড করে নিতে পারি পটাশিয়াম ক্লোরাইডকে। এছাড়াও আরো কিছু যৌগ তুমি এখানে অ্যাড করতে পারো। আর এখানে তুমি আর কাকে কাকে অ্যাড করতে পারো? এখানে সোডিয়ামকে, কপারকে, আবার এইদিকে হাইড্রোজেনের সাথে অক্সিজেনকে, তার পাশাপাশি নাইট্রোজেনকে ইত্যাদি অনেককেই তুমি এই কলামে যোগ করতে পারো। এরপরে বলা হচ্ছে যে নিরপেক্ষ যৌগে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যাটা হয় 0। কেন এটা 0 হয়? একটু খেয়াল করে দেখো। এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে কাকে? এখানে উদাহরণ হিসেবে পানিকে দেখানো হয়েছে, H2O। এখানে বলা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে তার জারণ মান কত? +1, আর অক্সিজেনের ক্ষেত্রে তার জারণ মানটা হচ্ছে কত? -2। কিভাবে তাহলে এখানে পানির জারণ মানের পানিতে যে মৌলগুলো রয়েছে তাদের জারণ মানের সমষ্টিটা 0 হয়ে যায়? আসো আমরা এখানে একটা হিসেব করে দেখি। এখানে হাইড্রোজেনের যেহেতু জারণ মানটা +1, এখানে কয়টা হাইড্রোজেন রয়েছে? এখানে রয়েছে 2টা হাইড্রোজেন, যোগ এখানে অক্সিজেনের জারণ মান কত? -2। এখানে কয়টা অক্সিজেন পরমাণু রয়েছে? একটি। তাহলে খেয়াল করে দেখো এটা কত? +2 যোগ এটা কত? -2। তাহলে কত দাঁড়াচ্ছে? 2 - 2 = কি? 0। তাহলে তুমি খেয়াল করে দেখো যে কোনো একটা যৌগে তার জারণ মানের সমষ্টিটা কত হয়ে যায়? তাদের সেখানে যেই পরমাণু বা মৌলগুলো রয়েছে তাদের জারণ সংখ্যা বা জারণ মানের সমষ্টিটা হয়ে যায় 0। শুধু কি এই পানির উদাহরণেই তাই, নাকি যে কোনো উদাহরণে? যে কোনো উদাহরণেই তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। যেমনটা উদাহরণ হিসেবে আমি যদি তোমাকে এখানে উপর থেকে নিয়ে আসা সোডিয়াম ক্লোরাইডকে দেখাই, এখানেও তুমি লক্ষ্য করবে যে সোডিয়ামের জারণ মান কত? +1, একটা সোডিয়াম পরমাণু রয়েছে, যোগ ক্লোরিনের জারণ মান -1, ক্লোরিন পরমাণু রয়েছে কয়টা? একটা। তাহলে এটা সমষ্টিটাও কত? 0। এর পরের পয়েন্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে আধান বিশিষ্ট আয়নে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান হয়। এটা কিরকম? এখানে উদাহরণ হিসেবে তুমি লক্ষ্য করো, এখানে সালফেট যৌগমূলকের কথা বলা হচ্ছে, আর এখানে অ্যামোনিয়াম আয়ন দেয়া হয়েছে। তো এখানে একটা ভুল এসেছে প্রিন্টে, সেটা হচ্ছে NH4+ অ্যামোনিয়াম আয়ন। তাহলে খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে সালফেটের জারণ মানটা হচ্ছে -2 এবং অ্যামোনিয়ামের জারণ মানটা হচ্ছে +1। কেন এটা? আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে যৌগমূলকরা তারা আয়ন হিসেবে আচরণ করে, এবং তাদের ক্ষেত্রে যাদের এরকম আমরা চার্জ দেখতে পাবো তাদের চার্জটাই হবে আমাদের এখানে জারণ সংখ্যার মান। এখানে সালফেটের চার্জ কত? 2-। আবার এখানে অ্যামোনিয়ামের চার্জ কত? প্লাস। প্লাস মানে +1 বোঝাচ্ছে আর কি, বা 1+ বোঝাচ্ছে। তাহলে সালফেটের এইদিকে কত?
দুইটা মাইনাস, তার মানে এর জারণ সংখ্যা বা জারণ মানটা হবে কত? -2। আবার অ্যামোনিয়ামের ক্ষেত্রে তার জারণ মানটা কত? +1। একইভাবে আমি যদি অন্যান্য যৌগমূলক বা কাউকে নিয়ে আসি, যেমন তুমি এখানে বলতে পারো যে কার্বনেট CO3 2- এর জারণ মানটা কত? খুবই সহজ, তার যে চার্জটা সেটাই হবে তার কি জারণ মান। তার মানে কার্বনেটের জারণ মান হচ্ছে -2। জারণ মান লেখার সময় আমরা কি আগে চিহ্নটাকে দেব এবং পরে মানটাকে দেব। যেমন এখানে সালফেটের ক্ষেত্রে এই যে -2, অ্যামোনিয়ামের ক্ষেত্রে +1। এটা কি শুধুমাত্র কোনো যৌগমূলকের ক্ষেত্রে প্রযোজ্য ভাইয়া, নাকি সবার ক্ষেত্রে? আয়নিত অবস্থায় যারাই আছে, সেটা ধনাত্মক আয়ন হোক ঋণাত্মক আয়ন হোক, সবার ক্ষেত্রে এইভাবেই আমরা এটা বের করব। কিরকম বিষয়টা একটু খেয়াল করে দেখো। ধরো তোমাকে বলা হলো যে তুমি আমাকে ফ্লোরাইড F-, তার ক্ষেত্রে তুমি কিভাবে তার জারণ মানটা নির্ধারণ করবে? তার জারণ মানটা কত? তার জারণ মানটা -1। আবার তোমাকে যদি বলা হয় Mg2+, ম্যাগনেসিয়াম আয়নের কথা, তার জারণ মানটা কত? এখানে চার্জ তুমি কত দেখতে পাচ্ছ? 2+, তার মানে এর জারণ মানটা হবে +2। তাহলে এরকম আধান বিশিষ্ট বা চার্জ বিশিষ্ট আয়নে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যাটা হয় আধান সংখ্যার সমান। পরের পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ক্ষার ধাতু সমূহের ক্ষেত্রে তার জারণ সংখ্যা হয় +1। ক্ষার ধাতু কারা? প্রথম গ্রুপে যারা অবস্থান করে তারা সবাই ক্ষার ধাতু, যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, তাদের সকলের ক্ষেত্রে তার জারণ সংখ্যাটা কত হবে? জারণ সংখ্যাটা হবে +1। যেমন এখানে যৌগের মধ্যে তাদের জারণ সংখ্যাটাকে দেখানো হচ্ছে। এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে পটাশিয়াম ক্লোরাইডের কথা বলা হচ্ছে, যেখানে পটাশিয়াম যেহেতু ক্ষার ধাতু তার জারণ মান +1। আবার এখানে পটাশিয়াম কার্বনেটের কথা বলা হচ্ছে, পটাশিয়ামের জারণ মানটা কি ফিক্সড। তার মানে কোনো একটা যৌগে তুমি যখনই ক্ষার ধাতুগুলোকে দেখতে পাবে তাদের জারণ মান তুমি অলরেডি জানো, মুখস্থ করে ফেলবে, সেটা হবে সবসময় কি +1। মৃৎক্ষার ধাতু সমূহের ক্ষেত্রে তার জারণ সংখ্যাটা হয় +2। মৃৎক্ষার কারা? যেমন বেরিলিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, তারপরে বেরিয়াম, রেডিয়াম, স্ট্রনশিয়াম, এরা সবাই কি গ্রুপ 2 এর মৌল, তার মানে তারা হচ্ছে মৃৎক্ষার, তাদের ক্ষেত্রে জারণ সংখ্যাটা হবে সবসময় +2। যেমন এখানে তুমি খেয়াল করো, এখানে তুমি ক্যালসিয়ামের যে জারণ মানটা সেটা কত? +2। আবার পাশের যৌগে দেখো ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়ামের জারণ মান কত? +2। এছাড়াও তোমাকে যদি আমি বলি যে বেরিলিয়াম ক্লোরাইড, তার ক্ষেত্রে বেরিলিয়ামের জারণ মানটা কত? এখানে +2। তাহলে জারণ মানকে ঠিক মৌলের প্রত্যেকটার উপরে এভাবে লেখা হয়ে থাকে। যেমন তুমি এখানে লিখতে পারো ক্যালসিয়ামের জারণ মান এখানে +2, অক্সিজেনের এখানে কত? -2, এইভাবে আর কি। এরপরে আমরা চলে যাই ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যাটা বা জারণ মানটা হয় -1। হ্যালোজেনের ক্ষেত্রে খেয়াল করবে, হ্যালোজেন যখন কোনো একটা যৌগে থাকছে, বিশেষ করে সেটা যদি ধাতব হ্যালাইড যৌগ হয়, যেমন এরকম এখানে দেখতে পাচ্ছ লিথিয়াম ক্লোরাইড, এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আবার তুমি সোডিয়াম ফ্লোরাইডের কথা বলতে পারো। এরকম যারা রয়েছে তাদের ক্ষেত্রে মানে কোনো একটা ধাতব হ্যালাইডে, ধাতব হ্যালাইড কাকে বলা হয়? যেখানে আমার একটা ধাতু থাকে এবং অ্যানায়ন হিসেবে থাকে হ্যালোজেন, সেটাকেই বলছি আমরা ধাতব হ্যালাইড। তাহলে এখানে ক্লোরিন কিংবা ফ্লোরিন সবার ক্ষেত্রেই তার জারণ সংখ্যাটা কত? -1। এরপরই চলে আসছে যে অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যাটা +1, কিন্তু ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যাটা হয়ে যায় -1। এই জিনিসটা খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এখানে দেখানো হচ্ছে দুটো উদাহরণকে, যেমন এখানে বলা হচ্ছে কে অ্যামোনিয়া এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাদের ক্ষেত্রে এখানে হাইড্রোজেনটা কি আমাদের মৌলের যৌগটার শুরুতে কিন্তু নেই, রয়েছে পরে। এটাও একটা ইন্ডিকেটর যে তুমি বুঝতে পারবে যে এখানে কি হাইড্রোজেনটা আমার মূলত কি হিসেবে কাজ করছে, সে একটা ধাতব হাইড্রাইডে রয়েছে এবং ঋণাত্মক হিসেবে রয়েছে। তাহলে এই জায়গাটাতে হাইড্রোজেনের জারণ মানটা হচ্ছে -1। আবার এখানেও হাইড্রোজেনের জারণ মানটা হচ্ছে -1। তাহলে আমরা যদি হিসাব মিলিয়ে দেখার চেষ্টা করি, এই যৌগটার ক্ষেত্রেই যদি বলি যে এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে এবং হাইড্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +3 এবং হাইড্রোজেনের প্রতিটার জারণ মান হচ্ছে এখানে -1 গুণ 3, তাহলে রেজাল্টটা কত? 0। তার মানে এটা কি একটা তড়িৎ নিরপেক্ষ যৌগ। এবং তুমি জানো, তোমাকে একটু আগে ভাইয়া বলে এসেছি যে এরকম নিরপেক্ষ যৌগগুলোতে তাদের যে পরমাণুগুলো রয়েছে সকলের জারণ সংখ্যা বা জারণ মানের সমষ্টিটা হবে 0। এর পরের পয়েন্টটাতে আমরা চলে যাই। পরের পয়েন্টটা একটু বড়। এখানে দেখো কি দেখানো হচ্ছে, এখানে দেখানো হচ্ছে যে অধিকাংশ যৌগে অক্সাইডে বিশেষ করে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -2।
যেমন তুমি খেয়াল করে দেখবে যে উপরে আমরা যে পানির ক্ষেত্রে দেখো এখানে অক্সিজেনের জারণ মানটা কত -2 এটা দেখানো হচ্ছে। আবার ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে ক্যালসিয়ামের জারণ মানটা +2 ছিল, অক্সিজেনটা -2 ছিল। তাহলে অধিকাংশ অক্সাইড যোগে যে অক্সিজেনের জারণ সংখ্যাটা বা জারণ মানটা হয় -2, কিন্তু পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যাটা হয় -1 এবং সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যাটা হয় ½ এটা কিভাবে করব আমরা? আমি করার নিয়মটা একটু পরেই দেখাবো তোমাদের। তার আগে তোমরা এখানে খেয়াল করো যে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের নর্মাল অক্সাইড, যেখানে অক্সিজেনের জারণ মানটা হচ্ছে -2। পরের লাইনে দেখানো হচ্ছে এখানে আমাদের পার অক্সাইডকে। কিভাবে বুঝবে কোনটা পার অক্সাইড? যেখানে অক্সিজেনের অনুপাতটা বৃদ্ধি পাবে। যেমন উপরে দেখো নর্মাল যে পটাশিয়াম অক্সাইড, সেখানে পটাশিয়াম এবং অক্সিজেনের অনুপাত কত? 2:1। এখানে খেয়াল করো পটাশিয়াম পার অক্সাইড যখন, সেখানে পটাশিয়ামও 2টা, অক্সিজেনও 2টা, তাহলে দুইজনের অনুপাতটা কত? 2:2 = 1:1। তার মানে একই অনুপাতে তারা রয়েছে। আবার সুপার অক্সাইডে দেখো অনুপাতটা আরো বেড়ে যাচ্ছে। এখানে সোডিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইডকে দেখানো হচ্ছে। তাহলে তুমি খেয়াল রাখবে এই ধরনের যে অক্সাইডগুলো রয়েছে, সাধারণ অক্সাইডগুলো, তাদের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মানটা হয় কত? তাদের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মানটা হয় -2। তাহলে এখানে আমরা একটু ঠিক করে নেব, এই জায়গাটাতে হবে -2। আর যেখানে যেখানে পার অক্সাইড রয়েছে সেখানে হবে -1 এবং যেখানে রয়েছে সুপার অক্সাইড সেখানে হবে -½ তাহলে খেয়াল করে দেখো, তুমি কিন্তু অনেকগুলো জারণ সংখ্যার নিয়ম দেখলে। এবার তুমি যদি এগুলো অ্যাপ্লাই না করো তুমি কিন্তু ভুলে যাবে। তাহলে চলো আমরা এখনই অ্যাপ্লাই করে ফেলি। অ্যাপ্লাই করার আগে কোনো অণু বা আয়নের সংশ্লিষ্ট পরমাণুর জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতিগুলো আমরা স্টেপ ওয়াইজ অনুসরণ করব। সংক্ষেপে একটু বলে দেই। যৌগ বা আয়নে অবস্থিত যে পরমাণুটির জারণ সংখ্যা বের করতে হবে, ধরে নিব তার জারণ সংখ্যাটা x, অর্থাৎ যেহেতু আমরা তার জারণ সংখ্যা বা জারণ মানটা জানি না, সেটাকে x ধরে নিয়ে কাজ করব। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যৌগ বা আয়নের সকল মৌলের জারণ সংখ্যাকে তাদের নিজ নিজ পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে তাদের সমষ্টিটা বের করতে হবে। জারণ সংখ্যার সমষ্টি হবে অণুর ক্ষেত্রে 0 এবং আয়নের ক্ষেত্রে তার চিহ্ন সহ চার্জ সংখ্যার সমান। এই কথাটা খুবই ভালো করে মনে রাখবে, 3 নম্বর পয়েন্টটা। আর এখান থেকে পরমাণুর জারণ সংখ্যা এক্সটা বের করতে পারবো আমরা। আর একটু আগে যেটা বলছিলাম যে সাধারণত হাইড্রোক্সাইড, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যাটা হয় কত? জারণ সংখ্যাটা হয় +1, তাই তো? অন্যান্য যে সকল যেই হাইড্রোজেনের যে যৌগগুলো হয়, এখন ধাতব হাইড্রাইডে কিন্তু হাইড্রোজেনের জারণ সংখ্যা আবার -1 হয়ে যায়। তুমি একটু আগে উদাহরণগুলো দেখে এসেছো। আর একটু আগে যেটা বলছিলাম যে পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যাটা হয় -1 আর সুপার অক্সাইডে হয় -½ এছাড়া সকল অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যাটা হয় বা জারণ মানটা হয় -2। এবার এখানে বলা হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা নির্ণয় করতে। এখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটে তুমি যখন ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা নির্ণয় করতে যাবে, শুধুমাত্র এই যৌগটাতে নয়, যে কোনো যৌগে আমরা কি আগের স্টেপগুলো ফলো করব, খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমে আমরা ধরে নেই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ মানটা বা জারণ সংখ্যাটা হচ্ছে x। এরপরে আমাদের কাজটা কি? এরপরে খেয়াল করে দেখো তো এখানে আমরা কার কার জারণ মানটা বা জারণ সংখ্যাটা জানি। এখানে আমরা পটাশিয়ামকে পাচ্ছি, পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, আর গ্রুপ 1 এর মৌল হওয়াতে সে কি ক্ষার ধাতু, তার জারণ মানটা কত হবে? তার জারণ মানটা হবে +1, একটু আগেই তুমি দেখে এসেছো। অক্সিজেন এখানে অক্সাইড হিসেবে রয়েছে, সেখানে সুপার অক্সাইড হিসেবেও নেই, আবার সেখানে পার অক্সাইড হিসেবেও নেই। তাহলে এই অক্সাইডে অক্সিজেনের জারণ মানটা কত হবে? -2 হবে। তাহলে আমি পটাশিয়াম এবং অক্সিজেনের জারণ মান বা জারণ সংখ্যাটা তো জেনে গেলাম। এবার ম্যাঙ্গানিজেরটা বের করা খুবই সহজ। এই যে খেয়াল করো, পটাশিয়ামের জারণ সংখ্যাটা +1, এখানে একটা পটাশিয়াম পরমাণু রয়েছে, এই জন্য 1 দিয়ে গুণ, যোগ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বা মানটাকে আমি x ধরে নিয়েছি, x গুণ 1। কেন? কারণ একটা ম্যাঙ্গানিজ পরমাণু রয়েছে, যোগ এখানে অক্সিজেন, যেহেতু এখানে অক্সিজেন সুপার বা পার অক্সাইড হিসেবে নেই, সেজন্য এটা -2 হবে। 4 দিয়ে গুণ কেন হবে? কারণ 4টা অক্সিজেন পরমাণু রয়েছে, = 0। কেন 0? একটু আগে আমি নিয়মাবলীতে দেখিয়ে এসেছি। এছাড়া তুমি এর আগেও জানো যে কোনো একটা যৌগের পরমাণুগুলোর জারণ সংখ্যার বা জারণ মানের সমষ্টিটা হয় 0। তাহলে এই সমীকরণটা থেকে আমি কি একমাত্র অজানা রাশি এক্সটাকে বের করে নিতে পারি। এক্স এর মান চলে আসছে কত? +7। তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা হবে +7। এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ এবং খুব গুরুত্বপূর্ণ
এজন্যই বলছি, কারণ দেখো এখানে তুমি যদি পটাশিয়াম এবং অক্সিজেনের জারণ সংখ্যাটা আগে থেকে না জেনে আসো, তুমি কিন্তু এটা করতে পারবে না। এছাড়া একটু আগে আমরা যে কথাগুলো বলছিলাম যে কেন হাইড্রোজেন পারঅক্সাইড সুপার অক্সাইডের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রেই তুমি যদি লক্ষ্য করে দেখো, আমি এটা একটু ভেঙে ভেঙে করে দেখাবো তাহলে তোমাদের মাথায় থাকবে। H2O2 এর ক্ষেত্রে এখানে খেয়াল করে দেখো যে H2O2 এর ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এখানে হাইড্রোজেন পরমাণু রয়েছে কয়টা, এখানে হাইড্রোজেন পরমাণু রয়েছে দুইটা। আর কি রয়েছে, আর এখানে রয়েছে অক্সিজেন পরমাণু কয়টা রয়েছে, অক্সিজেন পরমাণু দুইটা অক্সিজেন পরমাণু রয়েছে এখানে। তাহলে এবার আমাদেরকে খেয়াল করতে হবে যে আমি যদি এখানে অক্সিজেনের যে জারণ সংখ্যাটা বা জারণ মানটা সেটা যদি -2 হতো তাহলে কি ঘটতো। তাহলে খেয়াল করে দেখো যে আমার হাইড্রোজেনের +1 প্রতিটা হাইড্রোজেনের, যেহেতু এখানে হাইড্রোজেন কি ধাতব হাইড্রাইডে না, তার মানে এখানে হাইড্রোজেন কি নিজেই ধাতুর মতন আচরণ করে। কয়টা হাইড্রোজেন, দুটা। যোগ অক্সিজেনেরটা যদি -2 ধরি তাহলে -2 ইন্টু দুইটা অক্সিজেন পরমাণু 2, তাহলে রেজাল্টটা কত হবে, এখানে খেয়াল করো +2 এদিকে -4 ইজ ইকুয়ালস টু -2। কিন্তু এই হাইড্রোজেন পারঅক্সাইড কি তোমাদের কি মনে হচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইডটা হচ্ছে একটা আয়নিত যৌগ? না, কিন্তু সে হচ্ছে একটা তড়িৎ নিরপেক্ষ যৌগ। তাহলে এই তড়িৎ নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে তার যে মৌলগুলো বা পরমাণুগুলো রয়েছে তাদের জারণ সংখ্যা সমষ্টি তো কখনোই কি কোনো চার্জ আসতে পারে না, মানে প্লাস বা মাইনাসের কিছু আসতে পারে না, সেটা হবে শূন্য। তাহলে কিভাবে শূন্য হবে, তাহলে চলো তো এবার আমরা বের করি। আমরা ধরো এবার অক্সিজেনের জারণ মানটাকে বা জারণ সংখ্যাটাকে x ধরে নিলাম, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে +1 ইন্টু 2 প্লাস এক্স, অক্সিজেন কয়টা রয়েছে এখানে, দুটা রয়েছে, ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, এখানে 2 প্লাস 2x। তাহলে এখান থেকে আমি একমাত্র অজানা রাশি x এর ভ্যালুটা পেয়ে যাই -1। তাহলে খেয়াল করে দেখো, এইভাবে আমরা বের করলে সঠিকভাবে বের করতে পারি যে কোনো একটা পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মানটা -1 হয়। এছাড়া সোডিয়াম পারঅক্সাইডেরটাও তুমি একইভাবে বের করতে পারবে। এরপরের পয়েন্টটাতে আমরা চলে যাই যে এবার সুপার অক্সাইডেরটাতে আমি চলে আসি। সুপার অক্সাইডেরটার ক্ষেত্রেও ঠিক একইভাবে আমি তোমাদের বের করে দেখাবো। এখানে পটাশিয়াম সুপার অক্সাইডেরটাই আমি বের করে দেখাই, KO2। এটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইডের সংকেত। তাহলে পটাশিয়াম যেহেতু ক্ষার ধাতু বা গ্রুপ 1 এর মৌল, তার জারণ মানটা হবে কত, +1। কয়টা পটাশিয়াম পরমাণু রয়েছে, একটা, এর জন্য 1 দিয়ে গুণ, যোগ অক্সিজেনের জারণ মানটাকে আমি x ধরে নিলাম, গুণ 2 ইজ ইকুয়ালস টু কত, 0। কেন 0, কারণ কোনো একটা যৌগে যে মৌল বা পরমাণুগুলো থাকে, যৌগটা যদি তড়িৎ নিরপেক্ষ হয় তাহলে কিভাবে বের করব, তার জারণ মানের সমষ্টিটা বের করা লাগবে না, সেটা শূন্যই হবে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে 1 প্লাস 2x। তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করলে আমি x এর ভ্যালু পেয়ে যাব কত, -1/2। তাহলে তুমি বুঝতে পারলে যে কেন সুপার অক্সাইডগুলোতে অক্সিজেনের জারণ মানটা -1/2 হয়। সোডিয়াম সুপার অক্সাইডও একইভাবে তুমি বের করতে পারবে। এছাড়া সকল অক্সিজেন মানে সকল ক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যাটা হয় -2। যেমন আমরা খুব পরিচিত এক্সাম্পলগুলো জানি, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, কিংবা তুমি বলতে পারো যে সোডিয়াম অক্সাইড, এগুলো সব জায়গায় কিন্তু অক্সিজেনের জারণ মানটা হবে কত, জারণ মানটা হবে -2। আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে আমরা শেষ করতে পারি আজকের ক্লাসটা। এখানে দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যাটা। এটা তোমরা, আমি একটু পজ দিচ্ছি বা তোমরা ভিডিওটা পজ করে এটা একটু নিজেরা করার চেষ্টা করো যে সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যাটা, সালফারের জারণ সংখ্যাটা কিভাবে বের করবো সালফিউরিক অ্যাসিডে। ঠিক আগের মতন সালফিউরিক অ্যাসিডের সালফারের জারণ সংখ্যাটাকে x ধরে নিব। এরপরে এখানে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে জানি কি, এখানে হাইড্রোজেন +1 আর অক্সিজেন -2, যেহেতু অক্সিজেন এখানে সুপার অক্সাইডও না পারঅক্সাইডও না, তাহলে বাকি রইল কে, এক্স, যেটা হচ্ছে সালফার। সালফার যেহেতু একটা রয়েছে সেহেতু এক্স কে 1 দিয়ে গুণ করলেও হয়, না করলেও হয়। এক্স এর ভ্যালুটা এখানে তুমি পেয়ে যাচ্ছ কত, +6। তার মানে সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান বা জারণ সংখ্যাটা হচ্ছে +6। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা কোনো একটা যৌগে কোনো একটা মৌলের বা পরমাণুর জারণ মান বের করতে পারি। তোমাদেরকে কয়েকটা আমি যৌগ দিয়ে দিচ্ছি যেগুলো জারণ মান তুমি নিজে নিজে বের করবে। সেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এরপরে তুমি আরেকটা বের করবে, সেটা হচ্ছে
জিঙ্ক সালফেট। এখানে ভাইয়া কার্ডটা বের করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাতে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান, এখানে জিঙ্ক সালফেটে সালফারের জারণ মান। এরপরে আমি এখানে দিচ্ছি সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, তার ক্ষেত্রে সালফারের জারণ মানটা বের করবে। এবং আরেকটা দেয়া যায় সেটা হচ্ছে HNO3, যেটা নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এখানে নাইট্রোজেনের জারণ মানটা বের করবে। তাহলে তুমি বুঝতেই পারছো যে কোনো একটা যৌগে কোনো একটা মৌলের জারণ মান বের করতে গেলে অপর মৌলগুলোর জারণ মান কিন্তু আমাদের জানা থাকা লাগবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে আজকের ক্লাস শেষ করব। উদাহরণটা হচ্ছে, তোমাকে আমি যদি বলি অ্যামোনিয়াম NH4+, এই অ্যামোনিয়ামে নাইট্রোজেনের জারণ সংখ্যাটা কত, এটা তুমি কিভাবে বের করবে? অ্যামোনিয়াম কি, এখানে অ্যামোনিয়াম একটা যৌগমূলক, বা তুমি এখানে বলতে পারো একটা ক্যাটায়ন হিসেবে কাজ করছে অ্যামোনিয়াম। কিন্তু অ্যামোনিয়ামকে দেখতে কি একটা যৌগের মতন মনে হয়। কিরকম একটা যৌগ? চার্জিত একটা যৌগের মতন মনে হয়, তাই না? এবার তাহলে খেয়াল করে দেখো, এখানে আমি সোডিয়ামের জারণ মানটাকে যদি এক্স ধরে নেই, এই যৌগটাতে x×1, কারণ একটা সোডিয়াম না, নাইট্রোজেন, এই যৌগটাতে নাইট্রোজেনের যে জারণ মানটা সেটাকে আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে x×1 যোগ, এখানে হাইড্রোজেন কয়টা রয়েছে এবং হাইড্রোজেনের জারণ মানটা কি হবে, +1 নাকি -1? এখানে অবশ্যই হাইড্রোজেনের জারণ মানটা হবে -1। কেন -1? আমি এর আগের যে টেবিলটা পড়াচ্ছিলাম তখনই বলে এসেছি, এটা নিয়ে আর ক্লাস দীর্ঘায়িত করছি না। তাহলে 4 কেন? কারণ 4টা হাইড্রোজেন এখানে রয়েছে। কত লিখবো? 0? না, এখানে 0 হবে না, কারণ এখানে তুমি অ্যামোনিয়ামকে দেখাচ্ছ যে হচ্ছে একটা যৌগমূলক, বা তুমি অন্যভাবেও যদি বলো সে হচ্ছে একটা কি, চার্জিত যৌগ, তাই না? তার এখানে চার্জটা কত? চার্জটা হচ্ছে প্লাস, মানে +1 বা 1+, যাই বলো। তাহলে এইখানে সোডিয়াম, নাইট্রোজেন এবং হাইড্রোজেন যে মৌলগুলো রয়েছে, যে পরমাণুগুলো রয়েছে, তাদের সম্মিলিত জারণ মানের সমষ্টিটা কত হবে? 0 হবে, নাকি এখানে অ্যামোনিয়ামের যে চার্জটা প্লাসটা বা +1টা সেটা হবে? অবশ্যই এটা হবে। এটাই আমি টেবিলে একটু বিশেষভাবে লক্ষ্য করতে বলেছিলাম, যে এই ধরনের যৌগগুলোর ক্ষেত্রে বা যৌগমূলকগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু খেয়াল করবে যে যাতে করে আমরা ভুল না করে ফেলি, এটা সমষ্টিটা যাতে 0 না লিখে ফেলি। এখানে এক্স এর ভ্যালুটা কত? এখানে এক্স এর ভ্যালুটা আমি বের করতে চাচ্ছি, এটা হচ্ছে -4 কত? 1, তাই না? তাহলে এক্স এর ভ্যালুটা এখানে হয়ে যাচ্ছে কত? 5। কিরকম 5? এটা হচ্ছে +5। তাহলে খেয়াল করে দেখো যে আমরা মূলত এই জিনিসটাই বুঝতে চাচ্ছিলাম, যে কোনো একটা যৌগে কোনো একটা মৌল বা পরমাণুর জারণ সংখ্যা বা জারণ মানটা কিভাবে নির্ণয় করতে হয়। আরো তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিলাম, নেক্সট ভিডিও ক্লাসে আমরা এই হোমওয়ার্কগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমরা দেখব যে জারণ বিজারণ হচ্ছে একটা যুগপৎ ক্রিয়া, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।